বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাবেক বিডিআর হাবিলদার নুরুজ্জামান। 2009 সালে 25শে ফেব্রুয়ারি আমি পিলখানায় কর্মরত ছিলাম। আমার অবস্থান ছিল সিনেমা হলের গেটের পাশেই। আমি এমটিএনজিওর দায়িত্ব পালন করছিলাম। ঘটনা দিন আমি আমার সৈনিক কয়েকজনকে দরবার হলে পাঠাই। তারপর আমি আমার অবস্থান করছিলাম, গাড়ি রক্ষণাবেক্ষণের কাজে সৈনিকদের নিয়োজিত রাখছিলাম। হঠাৎ 9:30টার সময় অনুমানিক আমার এক সৈনিক এসে বলল, ওস্তাদ, দরবার হলে প্রচণ্ড গণ্ডগোল চলছে। কিসের গণ্ডগোল তা জানি না, গোলাগুলি শুরু হয়ে গেছে। তখন আমরা এলোপাতারি সবাই দিক বিদিক ছুটে এখানে আমার লাইনে চলে আসলাম। আমি দ্রুত আমার রুমে গেলাম। গিয়ে আমি টেলিফোন উঠালাম, রিসিভ করলাম। টেলিফোনে কাউকে পাচ্ছিলাম না। তারপর মোবাইলে কাউকে পাচ্ছি না, ওয়ারলেস সেটাও কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কোনো যোগাযোগ নেই, কমিউনিকেশন নেই। তখন আমি হতভম্ব হয়ে গেলাম, ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই পুরো পিলখানার সৈনিকরা এলোপাতারি ছুটাছুটি শুরু করলো। আমি কয়েকজন জিজ্ঞেস করলাম, থামো, কি হয়েছে বলো। কেউ সঠিক তথ্যটা দিতে পারছে না যে কি হচ্ছে। এমতো অবস্থায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আসলে ঘটনা কি হচ্ছে ওই মুহূর্ত পর্যন্ত আমি বুঝতেছিলাম না। আমি এই 29 বছর তখন আমার চাকরি পিলখানার ঘটনার সময়। এই 29 বছরে আমি কখনো আমাদের অফিসারদের সঙ্গে সৈনিকের এমন কোনো মনোমালিন্য, এমন কোনো ঘটনা আমার জানা নেই যে সৈনিক আর অফিসারের মধ্যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমি তখন বুঝতে পারলাম নিঃসন্দেহে এটা কোনো একটা নাশকতা বা অন্য কোনো চক্রান্ত হতে পারে। যদি বিদ্রোহ বলিয়া পরবর্তীতে যে ম্যাসাকারটা করা হলো আমাদের উপর, অন্যায় অবিচারটা করা হলো, সেটা কিন্তু আদৌ বিদ্রোহ নয়। বিদ্রোহ হলে আমি 29 বছর চাকরি, আমি জানতে পারতাম, বুঝতে পারতাম যে সৈনিকের অফিসার মধ্যে আর মন কষাকষির দ্বন্দ্ব চলছে। এ ধরনের কোনো কিছু হয়নি। ডাইল ভাত নিয়ে যেটা গুজব ছড়াচ্ছে সেটাও কিন্তু আসলে ডাইল ভাত নিয়ে এত বড় একটা ঘটনা ঘটবে এটা আমরা ভাবতে পারি না। বরঞ্চ আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের মতো একটা ভোগবাদী সরকারের সীমান্ত নিয়ে আমাদের উপরে সবসময় তাদের একটা বৈরী মনোভাব। সেখানে এই কারণে সেনা নিয়ন্ত্রণে আমরা বিডিআর সীমান্ত দায়িত্ব থাকাকালীন সবসময় ভারতের বিএসএফরা আমাদের কাছে পরাজিত হয়েছিল বিভিন্ন রকম রণাঙ্গনে। যদি তারা চেয়েছিল এই ঘটনাটাকে একটা পরিকল্পিত ঘটনাকে সাজিয়ে বিডিআর এবং সেনাবাহিনীকে দুর্বল করা, এর উদ্দেশ্য হলো যেহেতু আমাদের বিডিআর নিয়ন্ত্রণ করে সেনা অফিসারের কমান্ড হলো খুব শক্ত এবং আমরা সবসময় সেনা কর্তৃক নিয়ন্ত্রিত হওয়াতেই আমি ব্যক্তিগতভাবে গর্বিত। এই কারণে যে আমরা আমাদের ফ্যাসিলিটির সুবিধাগুলো ষোলনায় পাচ্ছিলাম। আমার মনে পড়ে কর্নেল ফেরদাউস দিনাজপুর সেক্টর কমান্ডার ছিল, ওনার সিলেট বাড়ি। উনি একজন সৎ, দক্ষ এবং চৌকস অফিসার ছিলেন। আমি তার ড্রাইভারও বেশ কিছুদিন ছিলাম। আমি তাকে দেখেছি এবং সেও আমাকে দেখেছে এবং বিডিআর নিয়ে তারা গর্ব অহংকার করে। বিডিআরের সৈনিকেরা এত আনুগত্যশীল। আমরা আনুগত্যশীলের মধ্যেই 29 বছর চাকরি করেছি এবং এখনও এই মুহূর্ত পর্যন্ত আনুগত্যের মধ্যেই রয়েছি। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে আমি যখন বুঝতে পারলাম এটাকে অন্য একটা পরিকল্পনা হচ্ছে, তখন নিরুপায় হয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরিশেষে আমাদেরকে সেখানে দুই দিনের পরেই সেখান থেকে আমাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো। নিয়ে যায় আমাকে 29 দিন অঘোষিত জিজ্ঞাসাবাদ করা হলো বিভিন্ন জায়গায়, চোখ বাঁধা অবস্থায়। তারপরে 7 দিন রিমান্ড নিয়ে, সিআইডিতে রিমান্ড নিয়ে
কোনো কিছুই পেল না, তারপরে আমাকে কারাগারে পাঠানো হলো। কারাগারে দীর্ঘদিন থাকার পর, প্রায় 2 বছর থাকার পর আমার নামে অভিযোগ আনলো যে বিদ্রোহ দমনে ভূমিকা রাখেন নাই। তার আগে আমাদের বিরুদ্ধে তদন্ত করা হলো, সম্ভবত 22টা কি 23টে ধারায় তদন্ত করার পর হাইকোর্ট থেকে একটা ছাড়পত্র দেওয়া হলো, যে আমাদের তালিকা করে প্রায় 1300 লোকের মতো, যে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেল না, এদের কর্মস্থলে যোগদান করার জন্য সরকারকে বলা হলো। কিন্তু এইটা হাইকোর্ট থেকে এই রেজাল্টটা পাওয়ার পরেও সরকার কিন্তু সেটাকে আমলে না নিয়েই আমাদেরকে আবার বিদ্রোহ অভিযোগ আনা হলো। বিদ্রোহ অভিযোগে তদন্ত করে আমার বিরুদ্ধে তাও কিছু পাওয়া গেল না, শুধু শেষে অভিযোগ আনলো কি বিদ্রোহ দমনে কেমন ভূমিকা রাখেন নেই। এই অভিযোগ দিয়ে আমাকে 4 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। 4 বছর সশ্রম কারাদণ্ড আগেই আমরা 3 বছর কারাগারে ছিলাম, কিন্তু সেই 4 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া যে হলো, এই আগেই যে 3 বছর বিনা হাজত হিসেবে খাটছিলাম, সেটা কিন্তু ওখান থেকে কর্তন করার কথা, তাও করা হয়নি, সেই নিয়মও মানা হয় নাই। আমাকে এই সাজা দেওয়ার আগে অসংখ্যবার আমাকে বলা হয়েছে আপনি সাক্ষী দেন। আমি কি সাক্ষী দেব? যে আমরা যেটা বলবো সেটাই। কিন্তু আমাদেরকে তখন তৎকালীন যারা এটাকে হ্যান্ডেল করছে, বিচারের করছিল, আমি বলছি না, আমি যা দেখেছি তাই সাক্ষী দিই, এর বাহিরে নয়। আমি কি দেখেছেন? আমি দেখেছি এই ঘটনার আধা ঘন্টার পরে অসংখ্য সৈনিকের হাতে অস্ত্র চলে গেছে। স্বাভাবিক, আমরা ডিফেন্সে চাকরি করে আমরা জানি কোনো একটা ইউনিটে কোনো কিছু ঘটনা ঘটলেই আগে আমরা অস্ত্র হাতে নেই, তারপরে পরিস্থিতির মোকাবেলা দেখি পরিস্থিতি কি হয়েছে, এটা আমাদের বৈশিষ্ট্য। কিন্তু তার মানে অস্ত্র নেওয়া সবাই নিচে, আমার চোখে আমি নিতে পারি নাই। আমার সৈনিক যে কাজে ছিল ব্যারাকে এমটি লাইনে দোতলায়, আমি তাদেরকে নিয়ন্ত্রণ করেছি। যারা নিয়ন্ত্রণ করেছে তারা সবাই এখনও চাকরি করতেছে, অথচ আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমার 4 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এইভাবে আমরা 4 বছর সশ্রম পরে মোট 6 বছর সাজা খেটে আমরা জেল থেকে বের হয়ে গেলাম। জেল থেকে বের হওয়ার পর আমরা এমন একটা মানসিকভাবে আমাদেরকে চাপিয়ে রাখা হলো যে আমরা কোনো ইউনিটে কোনো জায়গায় কোথাও যেতে পারতাম না। আমরা বিদ্রোহী বলে নিজেকে একটা জাতির কাছে, সমাজের কাছে হেয় প্রতিপন্ন করে রাখা হলো। আমাদেরকে ওই শেখ হাসিনা থাকা আগ দিন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া হতো যে তোমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে, এটা দেবে, বিভিন্ন রকমের কথা বলতো। আমার আশ্বাস দিয়েই এই দীর্ঘ সময়টুকু পার করছে। আমরা জেল থেকে বের হওয়ার পর অল্প কিছুদিন পর আমরা বাড়ি কুড়িগ্রামে ডিসি সাহেব আমাদের কুড়িগ্রামে যত বিডিআর ছিল ছাপার, তাদেরকে সবাইকে ডেকে বলল তোমাদের প্রতি সরকার একটা অনুকম্পা একটা দিচ্ছে, আপনারা এখন তো স্বাভাবিক জীবনযাপন করবেন, এইভাবে বললো। তোমাদের জন্য সরকার একটা ব্যবস্থা করতেছে। আজ পর্যন্ত সেটা দেখি নাই, সেই ব্যবস্থার কোনো দেখি নাই। আমি পরিশেষে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা এবং জাতির কাছে, সকলের কাছে বিডিআরের পক্ষ থেকে আমি নিবেদন করতে চাই, আমরা বিনা অপরাধে 29 বছর চাকরি হারালাম, জেল কাটলাম, রিমান্ড কাটলাম, আমরা অত্যন্ত মানবত জীবন যাপন করছি। আল্লাহ যদি এক হয় আমার কথাটা সঠিক, পিলখানার ঘটনা আমার মতো অসংখ্য সৈনিক কোনো অপরাধ করেনি, নিরপরাধ ছিল, অথচ তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়াই জেল কাটা। হ্যাঁ, এই সঠিক হিসাবটা আমার কাছে নেই, তবে সেদিন পিলখানায় প্রায় 9000 আমরা সদস্য ছিলাম, তার মধ্যে 4000কে জেলে যেতে হয়েছে। বাকিগুলোকে বিভিন্ন সাক্ষী দেওয়া, যারা সাক্ষী দিচ্ছে তাদেরকে রাখা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য। বিভিন্ন রকম তারা সল ছাত্রীর অভিনয় আশ্রয় প্রশ্রয় নিয়েছে। তবে আমরা যে মানবত জীবনযাপন করছি সীমান্তে, জি, আমরা শহীদ মিনার দাঁড়িয়েছি, আমরা 16 বছর কথা বলতে পারি নাই, আমাদের অত্যন্ত কোণঠাসা করে রাখা হয়েছিল। একটা কথা বলে রাখি, আমি কেন্দ্রীয় কারাগারে এবং কুড়িগ্রাম কারাগারেও ছিলাম। সেখানে কারাপ্রধানরা আমাদেরকে অনেক সময় কথা বলছে আমাদের সঙ্গে, যে সারা বাংলাদেশে এই বিডিআর সৈনিকেরা এত সুশৃঙ্খল এবং আজ পর্যন্ত কোনো শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ আমরা দেখি নাই। এত একটা সুশৃঙ্খল বাহিনী এত সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে, অথচ এরা নাকি বিদ্রোহী, এটা কেমন কথা হলো?
আমি জাতির কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনার খবর নিয়ে দেখেন সাংবাদিকবৃন্দ আপনারাও, যে বাংলাদেশে ওই সময় কোনো কারাগারে বিডিআর কোনো রকমের নাশকতার কোনো আশ্রয় নিয়েছে কিনা, এবং জেল থেকে বাইরে হওয়ার পর আজ এই মুহূর্ত পর্যন্ত এই শহীদ মিনারে যে আমরা উপস্থিত হচ্ছি, এই পর্যন্ত বিডিআর লোক কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ করে নাই, করবেও না। আমরা সর্বদাই দেশের জন্য, দেশের মাটির জন্য আমরা কাজ করব। আমরা শৃঙ্খলাবদ্ধ সৈনিক, আমরা শৃঙ্খলা নিয়েই বেশি বাঁচে থাকতে চাই। ইউনিট সরকারের কাছে আমার নিবেদন সকলের পক্ষ থেকে, আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি। আমাদের অনেক ভাই রিক্সা চালায় দিন যাপন করছে। আমরা মানসিকভাবে অত্যন্ত সাবার। দুঃখের বিষয়, আমি জেলখানা থাকলে আমার বাবা অত্যন্ত রোগাগ্রস্ত, চিন্তা করতে করতে সে জীবনটা দুনিয়া থেকে চলে গেছে। আমার মাও দুনিয়ার থেকে চলে গেছে আমার এই কষ্টে, আমার এই বেদনায়, দুঃখে। তো এখন ইউনূস স্যারের কাছে আমাদের সকলের, সব ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আবেদন করছি, আকুল আবেদন করছি। আমরা অনেক আশা করে আমরা 5 তারিখের পর, 5 আগস্টের পর আমরা ভাবছিলাম, আশায় বুক বেঁধেছি যে আমরা এবং সঠিক ন্যায় বিচার পাবো, যে আমাদের চাকরি ফিরে দেওয়া হবে। অবশ্যই আমরা কোনো অপরাধ করিনি সেদিন, কিন্তু আজ পর্যন্ত আমাদের আজকে শহীদ মিনারে আজকে উপস্থিত হতে হলো, এটা আমার দুঃখের বিষয়। যা আপনারা তো জানেন, সব কিছু জানেন, দেশ এবং বিদেশ, দেশের মাটি বিদেশের মাটি, সকল গোয়েন্দা সংস্থা সবাই বলছে এখানে বিদ্রোহ হয়নি, হত্যাকাণ্ড। বিদ্রোহ যদি না হয়ে থাকে, আমাদের বিদ্রোহ অভিযোগে আমাদের সাজা দেওয়া হলো, তাহলে বিদ্রোহ অভিযোগটা তুলে নিয়ে আমাদেরকে পুনর্বাসন করা হোক, আমাদের কর্মস্থলে যোগদান করা হোক, যাদের বয়সে তারা চাকরি করবে আমাদেরকে সম্মানটা ফিরে দেওক। আমরা সত্যিকার দেশের মাটির জন্য কাজ করেছি। হ্যাঁ, প্রকৃতপক্ষে যারা অপরাধী, যারা অপরাধী চিহ্নিত হবে, তাদের সুষ্ঠু তদন্ত করে তাদেরটাও ফয়সালা করা হোক। আমরা চাই না, আমিও চাই না, আমি যদি দোষী হই আমাকে যে কোনো শাস্তি দিতে আমি মাথা পেতে নেব। আর যারা প্রকৃতপক্ষে মুষ্টিময় কিছু লক্ষ্যে, এই তাপস, নানক, সেলিমরা, এরা কিন্তু ইনভলভ করেছিল এই বিদ্রোহের, এই ঘটনাটাকে নাটক সাজাইয়া। যারা এখানে ইনভলভ হয়েছে তাদের বিচার করা হোক। তারা তো এখন জেলখানা আছে, তদন্ত করা হোক, তাদের বিচার করা হোক। কিন্তু আমরা যারা নিরপরাধ, বিদ্রোহ যদি নাই হয়ে থাকে, আমাদেরকে অতি সত্ত্বর আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে সসম্মানে আমাদের সম্মান ফিরে দেওয়া হোক। আমি এই বলে আপনার মাধ্যমে সকল দেশবাসীকে যে আবেদন করতেছে, আপনারা আমাদের জন্য একটু হলো দুঃখ প্রকাশ করুন। আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, আমাদেরকে যেই বিচার সঠিক হয়, তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তাদের শুভবুদ্ধির, সুচিন্তার উদয় হোক, এবং 16 কোটি মানুষ চায় আমাদের বিচার, আমরা যেন স্বাভাবিকভাবে জীবনে ফিরে যেতে পারি, আমরা যেন আমার ন্যায্য অধিকারটা পাই। এটা 16 কোটি মানুষের দাবি, বিশ্ববাসীর দাবি। অতএব আমার দাবিটাকে পুনর্বিবেচনা করে অতি সত্বর আমাদেরকে রাস্তায় নামায় না। আমাদেরকে আমার বাড়ি কুড়িগ্রাম, অনেক কষ্টে আসছি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছি, আমরা পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে, আমাদেরকে আর রাস্তায় নামায় না। আমাদের পাওনাটা দেন, এবং যারা বিস্ফোরক দ্রব্যে এখনো জেলখানা অপেক্ষা করছেন, তাদের বিচারটা অতি সত্বর ফয়সালা করে তাদের ব্যাপারটা সুশৃঙ্খলভাবে তাদেরকে একটা ফয়সালা দিয়ে দেন, যাতে দেশ ও জাতি আপনাদের কাছে দোয়া করে, আমরাও দোয়া করি যেন আমাদের দীর্ঘায়ু কামনা হোক, দেশ ও জাতি এবং একটা কল্যাণের মুখ দেখুক, এবং ইনসাফপূর্ণ সমাজ একটা প্রতিষ্ঠিত হোক। এই বলে আমি শেষ করছি।